ব্যক্তি শাহেদ আলমকে তো কোনোদিন গলার ছুরি বানলেও তো আমি জয় বাংলা স্লোগান দেই নাই। আমানুল্লাহ আমান তো তার গলায় ছুরি, তার চোখ উপড়ায় ফেললেও তো সে জয় বাংলা স্লোগান দেয় নাই। হোয়াইট হাউসের আদলে প্রধানমন্ত্রীর ব্রিফিং এটি নিয়মিত করতে হবে। মেয়েরা হ্যারাস হচ্ছেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে, নানান কিছু হচ্ছে। আসলে এই জায়গাটাকে কিভাবে দেখেন? আপনি দেখেন জুলাই আন্দোলনে আহত হয়েছে যোদ্ধা হিসেবে, মানে যাদের যেসব ফেসগুলার কারণে আমরা সারা বাংলাদেশের জনগণ কেঁপে উঠেছে, ফুসে উঠেছে। আর দ্য সিভিল লিডার্স সরকারের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রধান বিরোধী দল হিসেবে। যদি সরকার ফেল করে তারাই সরকারে যাবে। আজকের যে জামায়াত ইসলাম যে রাজনীতি, সেটি আসলে মূলত চালাচ্ছে এনসিপি মধ্যপন্থার রাজনীতি। যেহেতু বিএনপির ভিতরে বাম ডান এগুলো থাকবে, কারা এই ভূমিকা পালন করছে একটা প্রশ্নের উত্তর যদি আপনি জানতে পারেন, যারা তারেক রহমানকে বুঝিয়ে বলছেন হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে, একদিন যে উনি বলে ফেলেছিলেন যে এই রুটটা যদি আপনি বাইর করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে হু আর অ্যালাইন্ড উইথ দ্যাট গোল, টু দ্যাট আনহোলি নেক্সাস, হু ওয়ান্টস টু ব্রিং ব্যাক দ্য বাংলাদেশ রাষ্ট্রের রুহকে ওই জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আজকের আরিফুজ্জামান তুহিনের কথাবার্তায়। আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শাহেদ আলম। শাহেদ আলম, আপনাকে স্বাগত। আপনাকে আমি বহুদিন ধরে বাংলাদেশের মেইন স্ট্রিম জার্নালিজমে সাংবাদিকতা করতে দেখেছি এবং বিশেষত গত 16 বছরে শেখ হাসিনা সরকারের সময় বলা যেতে পারে যে খুবই চাপের মুখে ছিলেন। আসলে সেই ধরনের চাপ কি এখনো আমাদের সাংবাদিকতায় দেখছেন, বা কি মনে হচ্ছে? যে ধরনের চাপের কারণে আপনাকে আসলে এক অর্থে দেশও ছাড়তে হয়েছে। না, অনেক ধন্যবাদ। না, আমি ওই চাপ দেখি না, টু বি অনেস্ট। এবং সেই চাপটা অনেকখানি ধরেন ইউনূসের আমলে যেটা হয়েছে, ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে, একটা মানে গণঅভ্যুত্থানকে যদি আমি সুনামি ধরি, সুনামির পরে অনেক রকম ডিসপ্লেসমেন্ট হয়। এমনকি আপনার সুন্দর করে রাখা আপনার গ্যারেজের গাড়িটাও পানিতে ডুবে যেতে পারে। এমনকি আপনার অ্যাকুয়ারিয়ামটাও ঘোলা পানিতে আটকে যেতে পারে। কিন্তু তার অর্থ এই না যে অ্যাকুয়ারিয়ামের পানি ঘোলা, তাই না? তো সুনামির পরে যেটা হয় সেটা হয়েছে বাংলাদেশে। সেই কারণেই আমরা দেখেছি গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার অনেক চেষ্টা হয়েছে। এমনকি মবের নামে গণমাধ্যম পোড়ানোর যে বিষয় সেটা হয়েছে। এমনকি যারা সাংবাদিকতা করছে সেই প্রশ্নগুলো করার স্বাধীনতা অনেকখানি নাই হয়ে গিয়েছিল। সেই কারণে গণমাধ্যম সংস্কৃতি জগতের মানুষ তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভেবেছে যে না, এই অবস্থার পরিবর্তন দরকার। আমরা তো শেখ হাসিনার আমলে ওই মাফিয়াতন্ত্রের যে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার কিংবা গণমাধ্যমকে লাঠিয়াল দিয়ে নিয়ন্ত্রণ করার যে রাষ্ট্রীয় নীতি, সেই নীতির পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু আমি মব দিয়ে তো নিজের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হোক, গণমাধ্যমে আগুনে পুড়ে যাক, এটা চাইনি। সুতরাং আমার পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের মানুষেই বিএনপি তারা যে মধ্যপন্থার দল এবং তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে, সেটার উপর মানুষ আস্থা রেখেছে। এবং তারপর থেকে আজ পর্যন্ত, আজকে আমি যদি ধরি 2 মাসও হয়নি এই সরকারের বয়স যখন আমরা কথা বলছি, আমাদের মনে হয় না, মানে আমি অন্তত দেখি নাই যে কোনো একটা সিঙ্গেল মোস্ট ঘটনা এরকম ঘটেছে যেখানে গণমাধ্যমের কর্মীরা কথা বলতে ভয় পাচ্ছে। বরঞ্চ আপনি দেখবেন যে ফ্যামিলি কার্ড নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। তারপরে অনেক জায়গায় পার্টি অফিসগুলো খোলার চেষ্টা করতেছে এবং সাংবাদিকের একবারে ভিন্ন মতের সাংবাদিক তাদের সাথেও প্রাইম মিনিস্টার কথা বলছেন, আনিস আলমগীরের সাথে কথা বলেছেন। তো এরকম এইগুলো হচ্ছে গুড জেস্চার আমি যদি বলি রাষ্ট্র পরিচালনার। কিন্তু প্রশ্ন করতে পারেন কি যে এই হানিমুন পিরিয়ড কতদিন থাকবে, কিংবা এই ধরনের স্বাধীনতা সবসময় নিশ্চিত থাকবে কিনা। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কোথাও না কোথাও আপনাকে স্ট্রিক্ট হতে হবে, কোথাও না কোথাও আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে হবে এবং ফ্যাক্ট চেকিংকে আপনি গুরুত্ব দিতে হবে। এই কারণে দিতে হবে, না হলে অপতথ্য আপনার সমস্ত অর্জন নষ্ট করে ফেলবে এবং আপনি যদি জবাবদিহিতায় না আনতে পারেন তাহলে এটি নানান রকম, যেমন কিছুক্ষণ আগে আমার তথ্য মন্ত্রণালয়ে একজন সচিবের সাথে যিনি আছেন, তিনি খুব আক্ষেপ করে বলছিলেন যে আমি যেই কথা বলিনি কখনো, যে জুলাই করবেন না নাকি এরকম একটা ডিএপির একটু আগে দেখলাম ডিএপির ডিজিকে বলেছেন। তো তিনি বলছেন যে এটা আমি
আর কিভাবে বুঝাবো যে এই ধরনের কোনো কথা আমি বলিনি? এমন না যে এটা কোনো রেকর্ডেড ম্যাটেরিয়াল, এমন না কোনো গণমাধ্যমে বলেছি। তো একজন ব্যক্তি যদি ব্যক্তিগত চরিত্র আম এটাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলে, তাহলে আমি কি করতে পারি? মানে আমাকে গণমাধ্যম এক্সপার্ট হিসেবে আমার কাছে প্রশ্ন করছিলেন। কিন্তু দেখুন শাহিদ আলম, আপনি দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতা করেছেন। এখন কোনো একটা সরকার গঠন হলে একদমই তো নতুন, কেবল ধরেন 40 দিন হলো, এখনো তো জনগণ বলছেন যে এটা একটা হ্যাপি মোমেন্টে আছে, কিন্তু প্রতিনিয়ত যে ডিসইনফরমেশন ছড়ায় হ্যাঁ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান জায়গাতে, সেখান থেকে কিন্তু সরকার ঠিক এই জিনিসটাকে কিন্তু মোকাবেলা করতে পারে না, এবং এটা যাচ্ছে তাই ভাবে একরকমের হয়, এবং মানুষ কিন্তু ফেসবুকের এই কার্ডগুলোকে বিশ্বাস করে এবং ভিডিওতে কথাগুলোকে মানুষ বাস্তবের সত্যি হিসেবে বিশ্বাস করে। সেইখানে কিন্তু আমরা সরকারকে খুব স্ট্রিক্টলি, আমি বলছি না নিয়ন্ত্রণের প্রশ্ন, সেটা তো আমরা চাই না, নিয়ন্ত্রণ মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা সে ভোগ করুক, কিন্তু ধরেন যে ধরনের ডিসইনফরমেশন ছড়াচ্ছে এবং একের পর এক ফটো কার্ড হচ্ছে, নানান কিছু হচ্ছে, এই জায়গাগুলোতে সরকার তো আসলে ম্যাসিভলি, আমি একরকম বলবো যে আসলে 40 দিনে ভালো করে নাই, ফেল শব্দটা বলবো না, কিন্তু ভালো করে নাই। আপনি বলতে পারেন নির্বিকার বলতে পারেন, মানে ফেল করে নাই, তারা এখন হয়তো অ্যাসেস করছে কি করা যায় না। আপনি ঠিকই বলেছেন। এখন আমি মানে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এই কারণে বলছি যে এই ধরনের একটি সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্যই তো ধরেন যত লড়াই সংগ্রাম করেছি। এমনকি 5 আগস্টের পরে যখন সবাই একদিকে, আমি তখন বলেছি যে না, রাষ্ট্র মধ্যপন্থায় রাখতে হবে, সেকুলার রাখতে হবে, মুক্তিযুদ্ধকে সুরক্ষা দিতে হবে, নারীদেরকে সুরক্ষা দিতে হবে, সংখ্যালঘুদের অভিভাবক হতে হবে, কালচারাল স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ইসলামী জনগোষ্ঠী তাদের মূল্যবোধকেও সমুন্নত রাখতে হবে এবং তাদেরও আস্থার জায়গায় নিতে হবে, সব মিলিয়ে। তো সেই জায়গায় বিএনপির মতো একটা লেজিটিমেট পলিটিক্যাল পার্টি, যারা ক্ষমতায় যাবার দাবিদার, 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা সর্বাগ্রে ভূমিকা রেখেছে, তাদের পক্ষেই আমি বয়ান তৈরি করেছি এবং আমি নো আউটসাইডার অফ দেম। সুতরাং তাদের সরকারের লংগিভিটি অর্থাৎ স্থায়িত্ব নিশ্চিত করার জন্য আমি যেই পরামর্শগুলো আমার ক্যাপাসিটির মধ্যে সরকারকে দেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে 1 নম্বর পরামর্শ ছিল এটাই যে আপনি এই যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন, এটাকে আপনার নজর দিতে হবে। কারণ এটি হলো যোগাযোগের অর্থাৎ কমিউনিকেশনসের ন্যাচারটাকে ইটস এ কন্টিনিউয়াস ফ্লো। আপনি নদীর যেমন জোয়ার ভাটা, জোয়ারে আপনার পানি আসবে আর ভাটায় আপনার পানি নেমে যাবে। তো যদি জোয়ারের ফ্রেশ পানি আপনি না ঢুকাতে পারেন নদীতে, তাহলে আপনার ওই নদী, খাল, মানে এটাকে কি বলে, আগাছা এবং নানান রকম দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। তো ফ্রেশ ইনফরমেশন, আপনি বলতে চাচ্ছি যে এই সরকারের যত পজিটিভিটি ইমেজ আছে, সাকসেস আছে, ব্যক্তি তারেক রহমানের কৃচ্ছতা, সাধারণ পরিমিত বোধ, সাধারণ মানুষ হিসেবে প্রাইম মিনিস্টারশিপ, এই যে ঈদের আগ দিয়ে গার্মেন্টসে বিক্ষোভ হলো না, বাংলাদেশে নির্বাচনের পর একটা সংখ্যালঘু নির্যাতন হলো না, এবং সারা বিশ্বে যেখানে ওয়াইল্ড ফুয়েল ক্রাইসিসে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করা হচ্ছে, সেখানে সরকার অ্যাটলিস্ট ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, এখনও এমার্জেন্সি হয়নি। তো দিস আর আ লট অফ থিংস টু সেলিব্রেট, রাইট? তো এগুলো হলো ফ্রেশ জোয়ারের পানি। আপনি ফ্রেশ জোয়ারের পানি দিয়ে যদি আপনি নদীটাকে ওভারফ্লো না করতে পারেন, তাহলে ওই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য, গুজব, মিথ্যা ফটোকাট, এটা আপনাকে ছেয়ে ফেলবে, আপনাকে ওভারফ্লো করে ফেলবে, এবং সেই ওভারফ্লো করতে করতে নদী মরে যায় একসময়। এই জন্য এক্স্যাক্টলি, আপনি যদি ভালো কাজ দিয়ে আপনি পাবলিসিটি না বাড়াতে পারেন, তাহলে খারাপ কাজ আপনার সমস্ত অর্জন গিলে খেয়ে ফেলবে, এবং সেটাই আমরা কিছুটা দেখছি। এখনও ব্যক্তি তারেক রহমানের পজিটিভ ইমেজ, পার্সোনাল, মানে এটাকে ম্যারাডোনা সুলভ তার প্লে, সেটার কারণে এখনও ইমেজ এখনও তুঙ্গে, কিন্তু এই সুযোগটা আপনি কয়েক মাসের বেশি পাবেন না। তো আপনার যখন ব্যাড ডেজ আর কামিং, সেটার প্রস্তুতি আছে কিনা, সরকার প্রস্তুতি নিচ্ছে কিনা, সেটা বড় বিষয়। তো সেইটা তারা গ্রহণ করেছে এবং নানান ফরম্যাটে আমি এটা আইডিয়াটা পুশ করার চেষ্টা করেছি আমার যারা ভাই ব্রাদার আছে সরকারে, আমি তো সরকারে নাই। সুতরাং তারা এটা নিয়ে কাজ করছে বলেই আমার মনে হয়। দেখা যাক যে তারা এই বিষয়গুলো কতটা অ্যাড্রেস করতে পারে। এবং আরও একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় দরকার ছিল, এই যে ফটোকার্ড, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, সরকারের বিরুদ্ধে যেসব অপতথ্য হচ্ছে,
সেগুলোকে মোকাবেলা করার জন্য আমি বলেছি যে হোয়াইট হাউসের আদলে প্রধানমন্ত্রীর ব্রিফিং এটি নিয়মিত করতে হবে, এবং সেখানে এটি জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক, এইখানে প্রতিনিয়ত যেসব তথ্য আসছে সেগুলো রাষ্ট্রের ফ্যাক্ট চেকিং, অন্যান্য ফ্যাক্ট চেকিং যেসব নেটওয়ার্ক আছে তাদের মধ্যে কোলাবোরেশন করে সঠিক তথ্যটা নিয়ে সরকারের একজন হয়ে, প্রধানমন্ত্রীর একজন হয়ে, একজন কিংবা দুজন এই দপ্তর থেকে প্রতিনিয়ত কথা বলে যেতে হবে। কিন্তু এইটার একটা সাংঘাতিক সমস্যা আছে। যেমন আমরা ইন্টারিম সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে যেমন করে সাংবাদিকতা পেয়েছি বড় ভাই হিসেবে, ব্যক্তিগত সম্পর্ক আমাদের অনেকের সাথেই ছিলেন, সাংবাদিক হিসেবে তিনি একরকমের রোল প্লে করেছেন। কিন্তু যখন ইন্টারিম চিফের মুখপত্র হলেন, তিনি দ্রুতই আসলে খুবই বলা যেতে পারে যে একটা সমালোচনার মুখ হিসেবে দ্রুত নিজেকে জায়গা করে নিচ্ছেন। সেটা হয়তো সরকারে থাকলেও হতে হয়, কিন্তু এটা সামলানোরও ব্যাপার আছে। ফলে একটা নির্বাচিত সরকারের ক্ষেত্রে এমন মানুষকেই আমি মনে করি যে এই সব পয়েন্টগুলোতে যাওয়া উচিত, যে মিডিয়ার সবচেয়ে খারাপ প্রশ্নকে আসলে সবচেয়ে ভালোভাবে ট্যাকেল করতে পারে। মানে দুনিয়ার বলতে পারেন যে এটা সবচেয়ে মানে পিছলা জায়গা আর কি, যে জায়গা থেকে আপনি নরকেও যাইতে পারেন, স্বর্গেও যাইতে পারেন। খুবই একটা মানে এই জায়গা। ফলে এই জায়গাতে নিশ্চয়ই আমিও মনে করি যে এমন কাউকে দেওয়া উচিত যে আসলে এই সামগ্রিক বিবেচনা বোধটা তার থাকে। কারণ খুবই উইয়ার্ড প্রশ্ন করে বসতে পারেন কোন একজন সাংবাদিক, সেটাকে আসলে ওইভাবেই খেপে না গিয়ে ওইভাবে আসলে হ্যান্ডেল করা উচিত। হ্যাঁ, না সেটা সেটা তো অবশ্যই। আমার দৃঢ় বিশ্বাস যে যারা দায়িত্ব আছেন, নতুন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, জনাব প্রেস সচিব সালেহ শিবলি, আমাদের পরিচিত বড় ভাই, মাহাদি আমিন, পলিটিক্যালি তার যে মেধা প্রজ্ঞা আছে সেটি সর্বোচ্চ তারা কাজে লাগাবেন। কাজে লাগিয়ে এই দপ্তরকে মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন। আমি যখন এই আলোচনা করছি কিছুক্ষণ আগে আমি দেখলাম, যেটা আমি চাচ্ছিলাম যে এই দপ্তরটা অ্যাক্টিভেট করতে হবে। তো সরকার নানান জায়গা থেকে হয়তো ইনফরমেশন পেয়ে তারা অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। আশা করি তারা ভালো সফল হবে নি। আসলে আপনাকে আমি দীর্ঘদিন ধরে দেখেছি একদম নিরন্তরভাবে আসলে অনলাইনে বলতে পারেন যে একটা মধ্য চিন্তার বা সেন্টার ডেমোক্রেটিক একটা পজিশন নিয়ে ফাইট করতে অনলাইনে, এবং সেখানে মুক্তিযুদ্ধের সাথে থেকে একটা সেকুলার রাষ্ট্র হোক, ব্যক্তিগত জীবনে সবাই তো ধর্মচর্চা করে একটা ভিন্ন বিষয়। তো সেইখানে যখন আপনি জুলাই আন্দোলনের পরে আগস্টে 5 তারিখে শেখ হাসিনা সরকার পড়ে গেল, আমরা কিন্তু আন্দোলনের রাস্তায় আমি একদম প্রত্যেকটা দিন ছিলাম। আমি আমার চোখে, আমি তো অনেকদিন ঢাকা শহরে সাংবাদিকতা করেছি, জামাত এবং শিবিরকে অন্তত নেতৃত্বের কোথাও আমি দেখতে পাই নাই। কিন্তু দেখা গেল 5 আগস্টের পরে পুরা নেতৃত্বটা আসলে জামাত যে দাবি করতেছে সেই দাবিটা সামনে চলে আসলো, এবং মেয়েরা হেরাজ হচ্ছেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে, নানান কিছু হচ্ছে। আসলে এই জায়গাটারে কিভাবে দেখেন? এই জামাত শিবির আসলে আন্দোলনে ছিল এত বড় ফোর্স হিসেবে, আমরা আসলে জনগণ কেউ বুঝলাম না। এখন এইটি আমাদের এখন আমি একেবারেই জামাত শিবিরকে ধরেন 22 গজের বাইরে ফেলে দিব না। 22 গজের বাইরে ফেলে দিন, একদম ড্রাইভিং সিটে নেতৃত্ব ছিল, যে দাবিটা ক্লেমটা তারা করে, তারাই করেছে। এটা তো ধরেন একটা দুইটা চরিত্রের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে তারা এই সামনেটা আসলো। ধরুন শিশির মনির, আমার অনুজ হবে সম্ভবত 1 বছরের জুনিয়র, খুবই বিখ্যাত আইনজীবী এবং জামায়াতের মেধা পরিচিত মুখ বলতে তাকেই আমরা বুঝি, তাই তো? তো শিশির মনি তো আজকের আইনজীবী না, অনেক আগের আইনজীবী। তো আজকে তিনি যতটা ভোকাল জামায়াত ইসলামের পক্ষে, জুলাই সনদের পক্ষে, তাদের কথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পক্ষে, 5 আগস্টের পর আগে শিশির মনির কোথায় ছিলেন? বাচ্চারা যখন মারা যাচ্ছিল তখন তো শিশির মনির হাইকোর্টে যান না, তখন সারাপাকে যেতে হয়েছে, তারপরে চ্যানেল 24 আমাদের সহকর্মীদের মঞ্জিরাল মতিনকে যেতে হয়েছে। আমি কিন্তু সেই ফটো ফ্রেম যদি তাকাই এবং মনে করি সেখানে কিন্তু শিশির মনির ছিলেন না। কেন? কিন্তু আমি আলোচনাটা করছি কিন্তু ব্যক্তি শিশির মনিরকে নিয়ে না। আমি বলছি, আমি যদি বলি টিপ অফ দ্য আইসবার্গ, হ্যাঁ, হিমাবহের উপরের মাস্তুল, তো যদি শিশির মনিরের ফেসটাই যদি আপনি দেখেন, আমি বলতে পারবো যে সাদিক কায়েম, আমার স্নেহের অনুজ, স্নেহের সাদিক কায়েম নামটা খুব বিখ্যাত হয়ে গেছে যদিও, যাই হোক, যিনি এই নাম দিয়েছেন পরে তিনি আবার বিগড়ে গিয়েছেন যে আমি কি বলে ফেললাম। তো সাদিক কায়েম, হু ওয়াজ সাদিক কায়েম বিফোর 5th আগস্ট, রাইট? যেখানে আবিদ জেলে গেছে, আমানুল্লাহ আমানের চোখ, নাক, মুখ, কান উপড়ানো হয়েছে। আমি যারা বেঁচে আছেন তারা তো এই ফিগারগুলো বলছি। ওই ঢাকা কলেজের যে ছেলে সাজ্জাদ, তার সমস্ত পিঠ রক্তাক্ত করা হয়েছে। ছাত্রদল বিএনপি কি পেরেছে ঢাকা কলেজের
ওই ছেলেটাকে আপনার মনে আছে নিশ্চয়ই, নাহিদের সাথে সমান্তরালে আমরা যে ছেলেটাকে বলতাম যে ওরাও তো নির্যাতনের শিকার, আজকে দেখেন সাদিক কায়েম ভিপি হয়েছে, ঢাকার মেয়র, মন্ত্রী হওয়ার দৌড়ে আছে, কিন্তু ওই ছেলে ঠিকই পেছনে পেছনে ঘুরছে, তার কোনো নামগন্ধ নাই। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো শিশির মনির থেকে সাদিক কায়েম 5 তারিখের আগে কোন বলয়ে ছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। ব্যক্তি শাহেদ আলমকে তো কোনোদিন গলার ছুরি বানলেও তো আমি জয় বাংলা স্লোগান দেই নাই। আমানুল্লাহ আমান তো তার গলায় ছুরি, তার চোখ উপড়ায় ফেললেও তো সে জয় বাংলা স্লোগান দেয় নাই। তো God has given them a tremendous power of adaptability, of এটাকে কি বলে, তাদের নিজেদের লুকিয়ে ফেলা। এই লুকিয়ে ফেলার যে পাওয়ার, যেটাকে তারেক রহমান বলেছেন গুপ্ত, সেটা তাদেরকে এমনভাবে সার্ভাইভ করেছে। কিন্তু দেখলাম 5 তারিখের পরে যাদের বিরুদ্ধে আমরা 17 বছর লড়াই সংগ্রাম করলাম ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, যারা দে আর বিকাম এ পার্ট অফ দ্যাট ফ্যাসিস্ট রেজিম, দে বিকাম দ্য পাওয়ারফুল। এবং এটা খালি আমরা যে বোকা বনে গেছি তা না, এনসিপি নামক যে রাজনৈতিক দলটা আছেন তাদের একাধিক নেতার সাথে আমি কথা বলেছি, তারাও ইকুয়ালি খুব যে আমাদের অর্জন কিভাবে ঘরে তুললো জামায়াত শিবির এবং এই রাষ্ট্রের মালিকানার সবগুলো কি জায়গায় তারা বসে গেল, এসে খুবই তাদের কাছে খুব একটা বিস্ময়ের জায়গা। এবং নো সারপ্রাইজ, আজকে আমাদের লড়াই সংগ্রামের 17 বছর পর যে একটা মধ্যপন্থার ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসেছে, আমি জানি না, আপনি জানেন না, কিন্তু এই যে যাদেরকে আল্লাহ তাআলা ট্রিমেন্ডাস পাওয়ার দিয়েছে নিজের স্কিন লুকিয়ে ফেলার, দে আর ইন দ্য কি পজিশনস নাও। না, এটা দুঃখজনক। আবির যখন বলছে ভিডিওটা, মানে আমাদের খুব টাচ লেগেছিল যে আপনারা কেউ কাউকে ছেড়ে যেন না, মানে সেটা, মানে এটা আসলে শেষ যুদ্ধ, আমরা শেষবার ট্রাই করি। কিংবা ধরুন এটা 16 তারিখ সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 তারিখে যখন ছাত্রলীগ হামলা করলো, তখন ওই যে একটা মেয়েকে চশমা ভেঙে যাচ্ছিল, মানে সেটা বীভৎস আক্রমণে, সেই বীভৎস আক্রমণে সবাই আমরা যখন প্রতিবাদ করলাম, আমি কিন্তু সে আক্রমণকারীরা তো হেলমেট পরা ছিল, অনেকেই চেনা যায়নি, কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তারা তো পরিচিত আমাদের সবার, মানে তাদের মধ্যে তো আমি কাউকে শিবির খুঁজে পাই না, মানে অর্থাৎ আপনি দেখেন জুলাই আন্দোলনে আহত হয়েছে যোদ্ধা হিসেবে, মানে যাদের যেসব ফেসগুলার কারণে আমরা সারা বাংলাদেশের জনগণ কেঁপে উঠেছে, ফুঁসে উঠেছে, আর দ্য শিবির লিডার্স। এখন তারা বলতে পারে যে আবু সাইদ সে তো শিবির, আবু সাইদের বাবা বলেছে বিএনপিকে ভোট দিতে, দেশ বাঁচাতে। আবু সাইদ শিবির, তার কোনো কমিটিতে তার নাম নাই, কিচ্ছু নাই। তো এটা তো জামাতের ঐতিহাসিক প্রতারণা যে তারা, আপনি দেখছেন ওই যে ফোকাস কোচিং এর মিষ্টি খাবার ছবি, যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম হবে এদের সবাইকে ডেকে নিয়ে বলে এটা আমাদের লোক। হ্যাঁ, তো এটা তাদের এই যে জাতীয় মুনাফিকি চরিত্র, এটা সব জায়গাতেই আছে। এবং সম্ভবত এই কারণেই আমি এত অপ্রিয় তাদের কাছে, যে না আমি তাদের এই কার্যক্রমগুলোকে মুনাফিকি বলি এবং তাদের এই বিষয়গুলো ধরিয়ে দেই। তারা যে সাফল্য দাবি করছে সেই সাফল্যের ক্রেডিট আমি দিতে চাই না, কিন্তু আগেই শুরুতেই বলেছি যে আমি পুরোটা 22 গজের বাইরে ফেলতে চাই না। ইয়েস, দে ওয়ার দ্য পার্ট অফ দিস হোল আন্দোলন, কিন্তু পার্ট কি, সেটা হলো বিএনপির কর্মী হিসেবে তারা হয়তো কেউ ছিল, কারণ তারা তো গত 24 বছর নিজেদেরকে নিজের পরিচয় দেয়নি, তারা বিএনপির কর্মী সমর্থক হিসেবে পরিচিত ছিল। সরকারের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রধান বিরোধী দল হিসেবে, যদি সরকার ফেল করে তারাই সরকারে যাবে। হ্যাঁ, এটা আপনি ঐতিহাসিকভাবে বলতে পারেন যে আমি বলবো যে জামায়াত ইসলাম তাদের জন্ম লগ্নের পর এই প্রথম সমগ্র উপমহাদেশে তারা সবচেয়ে ভালো সময়টা পার করছে। এই সময় সম্ভবত পাকিস্তান আমলে যেই রাষ্ট্রের জন্য তারা লড়াই করেছিল বা আমাদেরকে বিরোধিতা করেছিল 71-এ, সেই পাকিস্তান আমলেও কিন্তু তারা এত স্বস্তিতে ছিল না। তারা পাকিস্তান আমলে অন্তত 3 বার নিষিদ্ধ হয়েছিল আইয়ুব খানের আমলে, কারণ তারা ওই যে নারী শিক্ষার জন্য যে কমিশন করা হলো সেটার বিরোধিতা করেছিল, তাদেরকে নিষিদ্ধ করলো। আর একবার হলো যে পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেও যে দ্বিজাতি তত্ত্ব হলো, সেটাও যে তারা বিরোধিতা করেছিল। তার পরপরই 1948 সালে তারা একবার নিষিদ্ধ হয়েছিল। তো এইভাবে ডক্টর ইউনূসের আমলে তারা তো, আমি বলি সবসময়, দে স্পেন্ট বেড অফ রোজেস টাইম। সেই বেড অফ রোজেস টাইমে যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তাদের, পুরো কন্ট্রোল তাদের, সোশ্যাল মিডিয়ার জনসমর্থন তাদের, সারা ওয়ার্ল্ডের যত সোশ্যালি ন্যারেটিভ তৈরি করে, ইউটিউব, ফেসবুক, ইনক্লুডিং
ওই নামগুলো আমি দিয়েছি, ওগুলো আমি আর দ্বিতীয়বার বলতে চাই না। যারা ধরেন সারা জীবন দেখেছি যে নারীর শরীর দেখিয়ে ভিডিও করে, তারা দেখাচ্ছে নির্বাচনের আগে সব জামাতের সাপোর্টার হয়ে গিয়েছে। এটা আমার কাছে খুবই স্লিভলেস পরে একটা নারী এসে ধরে ইসলামের না না, নারীর কথা আমি বলছি না, আমি নারীদের ডিমেইন করছি। ওই অস্ট্রেলিয়ার থেকে আছে না এক ভদ্রলোক, কি যেন আমি নামটা ভুলে গেছি। আচ্ছা যাক, তো উনি কি করেন, বিভিন্ন জায়গায় গিয়ে নারীর শরীর দেখান, তাই তো? দেখা গেল হি বিকাম দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার অফ জামায়াত ইসলাম। এটা একদম একেবারে কসম করে বলছে নির্বাচন হবে না, তারেক রহমান দেশে আসতে পারবে না, বলছে কিনা? মুনাফিক। তো আমি বলছি যে সমস্ত দুনিয়া, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সবকিছু তাদের পক্ষে বয়ান তৈরি করেছে, তাই তো? সো দে স্পেন্ড আ বেড অফ রোজেস টাইম। সে বেড অফ রোজেস টাইমে তারা 68 আসন পেয়েছে, ইনক্লুডিং এনসিপির আরো কয়েকজন মিলিয়ে। কিন্তু এই 68টা আসন পেয়েছে, আমি বলেছিলাম যে তারা 19 থেকে 34টা আসন পাবে নির্বাচনের আগে, ওইটা নিয়েও বিতর্ক হয়েছে। তো আমাকে বলে যে না, আপনার প্রেডিকশন ক্যালকুলেশনস ঠিক হইলে তো আরও 68 পেল কেমনে? দেখুন, নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল 89টা আসনে, এবং শুধুমাত্র বিদ্রোহী প্রার্থীর কারণে ওই যে হানজালা নামক একজন ব্যক্তি আছে না, ওনার সাথে ভোটের ব্যবধান কত, 400 না 500? তো বিদ্রোহী প্রার্থী যদি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে হয়তো ওদের আসন ওই 30-35টার মধ্যেই থাকতো। এখন নাও আপনার প্রশ্নের উত্তর দেই যে অপোজিশন মানে তো ওয়ান স্টেপ হেড অফ ব্যাক অফ পজিশন, মানে সরকারি দল। জামাত কি সরকারি দলে যেতে পারবে কিনা? প্রশ্নটা হলো জামাত দল হিসেবে ক্ষমতায় যাবে, না জামাতীয় আদর্শ বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় ইসলামিক আদর্শের যে ইসলামিক রাজনীতি সেটা এস্টাবলিশড হবে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, মানে সেটা নিয়ে ডিবেট হবে। সেক্ষেত্রে জামাতকে আমি দেখি না যে এই বেড অফ রোজেস টাইমে তারা 68 আসন পেয়েছে। তাদের হিস্ট্রি অফ পলিটিক্সে সবচেয়ে ভালো সময়ে সব কিছু অনুকূলে থাকার পরেও, সুতরাং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট 5 বছর রান করার পরে তারা যে নির্বাচন করবে সেটা আর বেড অফ রোজেস টাইম থাকবে না তাদের জন্য। সুতরাং এবং বিদ্রোহী প্রার্থী যদি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার মনে হয় না যে তারা এই 68-র যে সীমারেখা সেটা ক্রস করে আরো বাড়বে, বরং আমার মনে হয় যে এটি আরো কমে 30-35টাতে নেমে আসবে আগামী নির্বাচনে। কি কেউ কেউ বলছেন যে এনসিপির একটা বিরাট তরুণদের যে 3-4-3.5 কোটি ভোট, তার মধ্যে এনসিপির একটা বড় সমর্থন ছিল। ফলে এনসিপি যদি আলাদা ইলেকশন করতে পারতো, তাহলে তাদের ভোটটা তারা কাউন্ট করতে পারতো। কিন্তু এনসিপি যেহেতু জামাতের সাথে ইলেকশন করছে, সেহেতু তার ভোট আলাদা করে গুনতে পারছে না। ফলে এই যেটা সামান্তা বলেও অনেক ব্যাশিংয়ের শিকার হয়েছে যে জামাত যে এত ভালো করছে, এর মধ্যে বড় অংশ আমাদের ভোট আছে। ফলে এইটা অনেকে বলছেন আসলেই কি তাই যে তরুণদের একটা ভোট আসলে যেটা এনসিপি স্বতন্ত্রভাবে করলে বা অন্য কোনো জোটে থাকলে সে হয়তো পেতো, যেটা আসলে জামাত পেয়েছে, এই সুবিধা কি জামাত আদৌ পেয়েছে? দেখুন, এনসিপি এবং জামাতের রসানটা এটা একটা খুব গ্রে এরিয়া আছে। মানে গ্রে এরিয়া বলতে চাচ্ছি আমি এই জন্য, সেটা ব্যাখ্যা করার আগ দিয়ে বলি যে আজকের যে জামায়াত ইসলাম যে রাজনীতি, সেটি আসলে মূলত চালাচ্ছে এনসিপি, সংসদীয় রাজনীতি। কারণ জামায়াত ইসলামকে আমরা শুনে এসেছি যে হাব অফ ব্রেন মাইন্ডস। আপনি সংসদে যান, 2 দিন বসেন, না আমি বলি আমি বলি সো সংসদে যান, বসেন, যে দে আর দ্য ডাম্বেস্ট ল মেকার অফ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। ডাম্বেস্ট একজনও নাই যে তাদের মাথা থেকে কোনো ভালো বিধান, ল, আইন কানুন বের হয়, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির সংবিধান সংশোধন প্রস্তাবে জামায়াত ইসলামের আমির রাজি হয়ে গেছে, কিন্তু পেছনে বসে মাথা নাড়াচ্ছে, না না না। পরের দিন তারা ওয়াকআউট করেছে। একটা ঘটনা যদি দেখেন তাহলে বুঝবেন যে এই জামাতের সংসদীয় রাজনীতির লাটাইটা এনসিপি চালাচ্ছে। এখন এনসিপির অন্য দুর্বলতা আছে কি, সেটা আমি পরে বলছি, বাট হোয়াট ইজ মাই রিয়েলাইজেশন। এবং এটা চলতে থাকবে কিনা সেটাও আমি প্রশ্ন করতে পারেন, বাট আমি আপাতত এই ব্যাখ্যাটা দেই। তো এখন সংসদীয় রাজনীতিটার লাটাইটা এনসিপি নেওয়ার চেষ্টা করছে, কেননা এনসিপির যেই ব্রেন আছে, অ্যাটলিস্ট তাদের 10টা ফেস আছে, 15টা ফেস আছে, পলিটিক্যাল ফেস। আপনি জামাতের 5টা পলিটিক্যাল ফেস আমাকে দেখান না। জামাতের অর্থে আপনার সংসদীয় রাজনীতিতে যে প্রজ্ঞা, যেভাবে শুধু সংসদ না, সংসদের বাইরেও, সংসদ এবং সংসদের বাইরে মিলিয়ে এনসিপি তো একটা জিনিস করেছে, দে মেড সাম ফেসেস ইন দেয়ার পলিটিক্স। সেলিব্রিটি মুখ জামাতের, হু ইজ দ্য সেলিব্রিটি মুখ? নট এ সিঙ্গেল ওয়ান, নাম বলা যাবে না। এক্স্যাক্টলি। সো
মানে আপনার তো চেহারায় আল্লাহ তাআলা যে বয়ান তৈরি করে মুখ, ইট হ্যাজ এ ভ্যালু। আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো দর্শনের দিক থেকে এনসিপি দে বিকাম সাকসেসফুল বিকজ দে মেড সাম ফেসেস, সো দে হ্যাভ এ ফিউচার ইন পলিটিক্স। নাও তাদের গ্রাউন্ড লেভেলে কোনো ভোট নাই, পাবলিক এটাকে কি বলে, তাদের কোনো এরকম স্ট্রাকচারাল বেস নাই, যেই বেসটা কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না যতদিন সে জামায়াতের সাথে রাজনীতি করবে। জামাত তার নিজের এক্সিস্টেন্সের জন্যই এনসিপিকে কোনোদিন ওই গ্রাউন্ড স্ট্রাকচার তারা তৈরি করতে দিবে না। ও পানিতে মারবে, ভাতে মারবে, ওর স্থানীয় রাজনীতিতে মারবে, সবখানে মারবে। কারণ জামাতে তো জানে যে দেয়ার ইজ এ পসিবিলিটি এনসিপি ইজ প্লেয়িং এ রোল, জামাতকে এনসিপির মধ্যে বিলীন করার প্রচেষ্টা। ওইটাও একটা এক্সিস্টেন্সিয়াল ব্যাটল চলছে এনসিপি এবং জামাতের মধ্যে। সেটা হলো এনসিপি জামাতে বিলীন হবে না জামাত এনসিপিতে বিলীন হবে। আমি শেষ করি, বিষয়টা ইন্টারেস্টিং। এখন এই কারণে বলছি যে স্ট্রাকচারাল পলিটিক্সে, অর্থাৎ আপনি যদি অর্গানাইজেশনাল স্ট্রাকচার দেখেন, মাঠ পর্যায়ের সাপোর্ট বেস দেখেন, তাহলে এনসিপির নিজস্ব কোনো আলো নেই, ও জামাতের আলোই আলোকিত। কারণ হলো এনসিপি যারা লিড করছে আজকে বর্তমানে, একজন দুইজন বাদ, ইনক্লুডিং নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আর নাম বললাম না, বাট তাদের সব পলিটিক্যাল ওরিয়েন্টেশন হলো জামায়াত শিবিরের। ছোটবেলায় তারা শিবির করতো, পরে বুঝেছে যে জামাতের এই রাজনীতি আমার রাজনীতি না, জামাতের ৭১-এর দায় আমি কেন নিব, এটা বলে তারা হয়তো একটু মধ্যপন্থার রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু তাদের ওই যে পারিবারিক রক্তের টান, মানে অ্যান্টি বাংলাদেশ যে সেন্টিমেন্ট, অ্যান্টি এটাকে কি বলে, আধুনিকতা, সাংস্কৃতিক যে হাইট, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত, এগুলাতে তারা কোনোদিন অ্যাডপ্ট করতে পারে নাই। কিন্তু তারা মনে করে যে না, তারা একটা পজিটিভ ফোর্স ফর বাংলাদেশ, ৭১-এর দায় ওটা জামাত ইসলামের। সো তারা একটা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বললাম এগেন যে তারা কোনোদিন তাদের ওই প্যারামিটার, ধরেন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা শুনলে যদি আপনার গুজবাম না হয়, পশম যদি না খাড়ায়, তো এটা একটা প্যারামিটার যে আপনি বাংলাদেশের পক্ষে না আপনি ওই দিকের পক্ষে। এই খুবই স্বাভাবিক, আমি এগুলো তো বলি প্যারামিটার। আপনি যদি মনে হয় যে আমরা যখন বাইরে যাই, আমাদের পতাকা বা কোনো কিছু একটা দেখলে আমাদের কিন্তু অন্যরকম অনুভূতি। আমার মনে আছে যখন আমি দেশ ছাড়তে বাধ্য হলাম, আমার সাথে আর দেশের কোনো সংশ্লেষ নাই, তখন একবার নিউ ইয়র্কে তাদের কনসুলেটে আমি সাংবাদিক হিসেবে একবার ঢোকার সুযোগ পেয়েছিলাম কোনো একটা প্রোগ্রামে। যখন ওই জাতীয় সঙ্গীত বাজতেছিল, আমি পেছনে বসে আমি অনবরত কাঁদছিলাম, মানে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, আমি ফিল করতেছিলাম যে আমি 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 ছেড়ে এসেছি কারে। হ্যাঁ, ওই গানটা আছে না, হ্যাঁ ওরকম। এবং আমার মনে আছে নির্বাচন 2018 সালে যখন আমি ফেল করলাম আমার বয়ানের দিক দিয়ে, যে মানে মাঠের পরিস্থিতি, আপনার আমার উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, যে আমি বলার চেষ্টা করছিলাম আপনি যদি ব্যাপকভাবে ভোট কেন্দ্রে যান তাহলে সরকার কারচুপি করতে পারবে না, মালদ্বীপের মতো। তো সেই সময় সেটা হয়নি, আসলে বাস্তবতাও ছিল না। আমি তো দেখতেছিলাম যে এক দুইজন লোককেও তুলে নিয়ে যাচ্ছিল, মানে আসলে মাঠে দাঁড়াইতেই দেয় নাই। হ্যাঁ, তো সেই সময় আমি কনক্লুশনে বলেছিলাম যে কেন আমি যে ফেল করলাম। আমি একটা লাইভে এসে বলছিলাম যে কেউ একজন আমাকে প্রশ্ন করেছে, শাহেদ ভাই আমি আমেরিকা আসবো, আমি কি নিয়ে আসবো? তখন আমি বলছিলাম যে আর কিছু লাগবে না, আমার জন্য বাংলাদেশের কিছু মাটি নিয়ে আসেন ব্যাগের পকেটটা করে। তো এই যে ফিলিংস আপনার দেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, সোনার বাংলার প্রতি, এটা যদি আপনার না থাকে তাহলে এটাই প্যারামিটার আমার কাছে, যে আপনি আমার পক্ষে না আপনি হচ্ছে যে আমার বিপক্ষে। তো এনসিপির যারা রাজনীতি করে হয়তো তাদের অনেকেরই পক্ষে এটা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বেশিরভাগ নাম্বার যারা আছে তাদের ওরিয়েন্টেশন হচ্ছে জামাত শিবির এবং ওই এটাকে কি বলে, জামাত শিবিরের রাজনীতি এবং বাংলাদেশের বাইরের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে তারা যে কোনোভাবেই হোক না কেন তারা নিজেদেরকে অ্যালাইন করে। তো সেই জায়গায় এনসিপি, আমি বলছি যে তার নিজস্ব কোনো আলো নেই। স্ট্রাকচারালি যখন আপনি মাঠ পর্যায়ের জামাতের যে শক্তি, সেই শক্তিটাই তারা আলোকিত। কিন্তু সেন্টারে ঢাকায় আবার জামাত খুবই বিবর্ণ, বরং এনসিপি হচ্ছে যে আপনার তাদের ফেস দিয়ে রাজনীতি করছে। সো এটা এখন সামনের দিনের এই রাজনীতিটা হবে খুবই
ব্যাটেল অফ এক্সিস্টেন্স বিটুইন এনসিপি অ্যান্ড জামাত। তারা কি একসাথে থাকবে নাকি বেরিয়ে যাবে? তারা যদি একসাথে থাকে তাহলে তাদের রাজনীতি কোনোদিনই আর দাঁড়াবে না। আর জামাত ওইটাই চায় তাদের রাজনীতি যেন কোনোদিনই আর না দাঁড়ায়, কিন্তু তাদেরকে দাঁড়াইতেই হবে তো বাংলাদেশের প্রয়োজনে। এখন ধরেন রাজনীতি বাংলাদেশে আমরা 56 বছর হলো আমাদের মুক্তিযুদ্ধের, এর মধ্যে জামাত ইসলাম একবার নিষিদ্ধ হয়েছে, একবার না দুইবার নিষিদ্ধ হলো, তারপরে আবার তার রাজনীতিতে আবারও ফিরে আসছে। তাদের বিরুদ্ধে একটা বড় গণহত্যার অভিযোগ আছে, তারা এটা বারবার খুবই হাস্যকরভাবে এটা ডিবাঙ্ক করার চেষ্টা করে, কিন্তু এটা তো একদম ঐতিহাসিকভাবে প্রুভেন। আবার 2024-এ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় গণহত্যার বিচার চলছে। বড় একটা ঘটনায় ধরেন জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছে, আবার ফিরে আসছে, আওয়ামী লীগও নিষিদ্ধের প্রশ্ন চলে আসছে। এখন একই দায়ে আমরা শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবো, জামাতকে কি পারবো না? তাহলে আমি এটাকে দেখি মানে নদীর পানির ফ্লো নিয়ন্ত্রণ করার মতো। ওয়াটার ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, জানেন তো? তো ওয়াটার ইঞ্জিনিয়ারিংটা হলো যে আপনি স্রোত কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নদীর স্রোতটাকে নদীতেই রাখতে চান তাহলে পার্টিকুলার জায়গায় আপনাকে ব্যারিকেড দিতে হয়। হ্যাঁ, তো বাংলাদেশের 5 তারিখের পরে যে রাজনৈতিক যে গতি প্রবাহ পথ, সেটা হলো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আপনাকে তুলনা করতে হবে। তো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? সেটা হলো আপনি একদম একটা ধেয়ে আসা মানুষের যে পলিটিক্যাল বোধ তৈরি হয়েছে। আমার গ্রামে আমার যেই মানুষটাকে আমি কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলতে দেখিনি, সেও এখন রাজনৈতিক রিল দেখে। আমার মা জিজ্ঞাসা করে, আচ্ছা এইটা যে হইল, ওরা কেন এটা পারতেছে না, কিংবা এটা কি হবে? তার মতো একজন সারা জীবন রাজনীতি বিমুখ মানুষ এখনো রাজনীতিক। তো এটাকে আপনাকে দেখতে হবে ওই পানির ফোর্সের মতো, পলিটিক্যাল এডুকেশনের ফোর্স তৈরি হয়েছে। সো এই ফোর্সের মধ্যে সেই ফোর্সটাকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য নানা রকম অ্যাপারেটাস জন্ম হয়েছে। বয়ানের রাজনীতি তৈরি করা জন্ম হয়েছে। তারা নানা রকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, গুজব, এগুলোকে দিয়ে মানুষের মনোজগতের যে মানে রাজত্ব, সেইটা কন্ট্রোলে নেওয়ার জন্য ওপিনিয়ন লিডার বলে কমিউনিকেশনসের ভাষা একটা শব্দ। একজন ওপিনিয়ন লিডার হয়ে গেছে। সো আমি একজন ওপিনিয়ন লিডার মনে করি। কি, মানুষেরকে আমি ওপিনিয়ন দিই যে এইটাই হওয়া উচিত, এইটা হওয়া উচিত না। কারোর ভালো লাগলে সে নেয়, কেউ ভালো না লাগলে নেয় না। তো যেটা বলছিলাম যে ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ের যখন বাঁধ তৈরি করা হয় পানির গতিকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের ভিতরে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটার জন্য পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, গত 2 বছরে হয়েছে। আমি বলবো না যে বিএনপি খুব পারদর্শী পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, বরঞ্চ কিছুটা নেইভ আমি বলবো। 2001 থেকে 2006 দেখলে বোঝা যায় আমি সামলাইতে পারে না, আমি ওইদিকে যাচ্ছি না। কনসেন্ট ম্যানুফ্যাকচার যেভাবে করতে হয় সেটা সে তো খুব ভালো মেকানিজম পারে না। না, সো আমি ওইদিকে পিছলে আমি যাচ্ছি না। কিন্তু 5 তারিখের পরে তো এটা একটা নতুন রাজনীতি, নতুন সিচুয়েশন, যে সিচুয়েশনে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে ঐতিহাসিক পুরনো দলটা নাই হয়ে গেছে, আপরুটেড হয়ে গেছে। এই আপরুটেড হওয়াটাও তো একটা ভ্যাকুয়াম পলিটিক্সের জন্য। আপনি এই ভ্যাকুয়ামে কিভাবে পলিটিক্সটাকে আপনি পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার নিয়ন্ত্রণে রাখবেন কিংবা দেশকে রক্ষা করবেন, সেটা তো একটা ভাবনার বিষয়, তাই না? সেই ভাবনার জায়গায় আপনি একটা ব্যারিকেড দিয়েছেন। কি? সেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতি, যারা ফ্যাসিস্ট ছিল, মাফিয়ার রাজনীতি করেছে, তাদেরকে আপনি আটকায় ফেলছেন। ইউ হ্যাভ নো রাইটস ইন পলিটিক্যাল প্রসেস রাইট নাও। তুমি দেশের নাগরিক, তুমি ভোট দিবা, তুমি রাষ্ট্র পরিচালনায় অংশ নিবা, ব্যবসা বাণিজ্য করবা, বাট আপাতত তোমার যে রাজনীতি, মাফিয়ার রাজনীতি, এটা আর থাকছে না। তো এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পানিতে কি হয়? পানি যদি প্রবল স্রোতের মাঝখানে আপনি এখানে বাদ দেন, তাহলে পানি এখানে বাধাটা পেয়ে কি এদিকে যাচ্ছে না? যাচ্ছে তো। তো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি লেফট পলিটিক্সকে আপনি বাদ দিয়ে ফেলছেন। বাদ দেওয়ার কারণে যে মানুষের ব্যাপক রাজনৈতিক সচেতনতা, সেটা এই ফোর্সে বাধা পেয়ে আপনার এই ডান দিকের যত স্থাপনা আছে এগুলো বিলীন করে ফেলছে। আপনার ফসলি ক্ষেত, মুক্তিযুদ্ধ, আপনার খাল বিল নদী নালার পানি, আপনার বাউলদের অধিকার, আপনার নারীর অধিকার, এগুলোকে মাজার আপনাকে এই 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 বাধাগ্রস্ত হয়ে, লেফট রাজনীতির ফ্লোটা বাধাগ্রস্ত হয়ে রাইটে ভাসিয়ে ফেলছে। তো এইভাবে যদি আপনি ওপেন রাখেন জিনিসটাকে, তাহলে তো আপনার ফসলি ক্ষেত নষ্ট,
আপনার প্রোডাক্টিভিটি নষ্ট। 18 মাসে তো 20 মাসে তো সেইটা এটা খুবই তাত্ত্বিক একটা ব্যাখ্যা আমি দিচ্ছি, আপনাকে বুঝতে হবে, তাই তো? কিন্তু 20 মাসে না না না, আমি বলি ওই যে 20 মাসে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা তারা কি করেছে, বাদ দিছে এখানে, যেন রাইট রাজনীতি আমার সমস্ত মনোজগৎটাকে খেয়ে ফেলে। কারণ তারা বিশ্বাস করে বাংলাদেশ রাষ্ট্রের মূল যেটা হলো সেটা হলো এইটার রুহুটা, অর্থাৎ ধড় ইসলামিক। সো ইসলাম আমার ধড়ের কাছে, রুহুর কাছে আমার এই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তো সেজন্য তারা এই দিকে বাদ দিয়ে ফেলছে ওই যে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে। নাও আপনি যদি আপনার ফসলি ক্ষেত বাংলাদেশকে রক্ষা করতে চান, আপনি যদি ধর্মের নামে আরও একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, যেটা আগামী 100 বছরেও যদি কায়েম হয়, আমরা সেই ফ্যাসিজম দূর করা যাবে না, সেটা যদি আপনি না চান, তাহলে আপনাকে ভেরি গুড পলিটিক্যাল ইঞ্জিনিয়ার হইতে হবে। কি সেটা? সেটা হলো ওই যে আপনি বললেন যে গণহত্যার দায়ে আইন করতে হবে, এটা যেটা সংস্কার আলোচনায় জুলাই সনদে বিএনপি চেয়েছিল, তারা ঢুকাতে পারে নাই। সেটা হলো গণহত্যার দায়ে পলিটিক্যাল অর্গানাইজেশনের বিচার করার ক্ষমতা থাকতে হবে। জামায়াত এটা সিঙ্গল মোস্ট বাধা দিছে, কারণ তারা জানে গণহত্যার দায়ে যদি পলিটিক্যাল পার্টির বিচার হয়, নিষিদ্ধ করার ক্ষমতা থাকে, তা আওয়ামী লীগের সাথে সাথে তারাও নিষিদ্ধ হয়ে যাবে। এইটা তো আমি শেষ করি। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহজ হতো। আমি বলছি যেটা তো হয় নাই, যেটা না হয়ে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হয়েছে, সেখানেই তো বিএনপি বলেছে যে না, এটা হইতে পারে না এভাবে। যাই হোক, ওটা ভিন্ন বিতর্ক। সো এখন যদি এনসিপির রাজনীতিকে আপনার দাঁড় করতে হয় এবং বাংলাদেশ রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখতে হয়, রাষ্ট্র নদীটাকে যদি বাঁচাইতে চান আপনি, তাহলে আপনি যদি বাদিকে যে বাদ দিচ্ছেন, আপনাকে ডান দিকেও একই বাদ দিতে হবে। এই ডান দিকের বাদ হলো জামায়াতে ইসলাম এবং বাংলাদেশের যে অ্যান্টি বাংলাদেশ ফোর্স যেগুলো আছে, তাদেরকে যে কোনোভাবে হোক আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অথবা আওয়ামী লীগের মতো কোনো একটা জায়গায় আপনাকে তাদেরকে বার্তা দিতে হবে। দ্যাটস দ্য ফিউচার। যদি আপনি রাষ্ট্র টেকাতে চান, যদি আপনি নদী সচল রাখতে চান, যদি আপনার ফসলি ক্ষেত নষ্ট না করতে চান, আর যদি আপনি ডান দিকে বাদ দিতে নাই পারেন, তাহলে আপনার বাদিকে বাদ রাখার কোনো যৌক্তিকতা নাই। ইট উড বি অ্যাবসলুট ডিজাস্টার ফর দ্য নেশন। ইট উড বি অ্যাবসলুট একটা একপাক্ষিক রাষ্ট্র হবে, যেটা আপাতত 2 বছর, 5 বছর, 10 বছরে হয়তো আপনি এর বিপদ টের পাবেন না, কিন্তু বিপদ যখন আসবে তখন আর সেখান থেকে উঠে দাঁড়ানোর কোনো শক্তি থাকবে না আপনার। হ্যাঁ, যেভাবে আপটুডেট হয়েছে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ তো 16 বছর একই কাজ করছে। এক্স্যাক্টলি। মানে সেইটা যদি ভাইস ভার্সা, মানে আমি মেক নো মিস্টেক, আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব খারাপ হচ্ছে, কিংবা আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নিতে হবে, এটা কোনো রাজনীতি না। দ্যাটস সিম্পল মাইন্ডস এক্সপ্লেনেশন। বাট আমি বলছি, আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রকে ঠিক মধ্যপন্থায় রাখতে চান, তাহলে ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আপনাকে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করতে হবে। যেই বাদ দেওয়া হয়েছে গত 2 বছরে বাদিকে, ইদার আপনি এটা উঠাই নেন, না হইলে আপনি সমপরিমাণ বাদ ডান দিকে দেন, তাহলে আপনার স্রোতটা মাঝখানে থাকবে। মধ্যে তো এই প্রশ্ন আসবে, একই যাত্রার পৃথক ফল তো হতে পারে না। না, একই যাত্রার পৃথক ফল না হলে মানুষ তো প্রশ্ন করবেই যে তাহলে এক গণহত্যার দায়ে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ হতে, আর এক গণহত্যার দায়ে কেন জামাত নিষিদ্ধ হবে না? তো এটা হচ্ছে সরল মানুষের প্রশ্ন। এখন আমি বাংলাদেশের মানুষ তো ধরেন আমরা যারা সাধারণ মানুষ, তাদের তো সরল মানুষের, হ্যাঁ, সরল মানুষের প্রশ্নের উত্তর ওকে যুক্তি হবে যে না, জামাত নিষিদ্ধ হবে না, কারণ জামাত নিষিদ্ধ তো শেখ হাসিনা যাওয়ার সময় করে দিয়েছিল, তো লাভ তো হয় না, তা তো উঠে গেছে। মানুষ বিপ্লব করে, গণঅভ্যুত্থান করে শেখ হাসিনার এই সিদ্ধান্তকে মানেনি, তাই না? এখন এটা বললেই তো জামায়াতের পক্ষে চলে গেল বয়ান। কিন্তু আমি তো বয়ান দিচ্ছি না জামাতের পক্ষে যাওয়ার জন্য। আমি রাষ্ট্রকে দেখতে হবে আপনার বার্সাই ভিউ থেকে, উপর থেকে দেখতে হবে। আপনি যদি নিচ থেকে, সমতল থেকে দেখেন, তাহলে অনেক কিছুই অধরা থেকে যাবে, আপনার অনেক কিছুই দৃষ্টির বাইরে থাকবে। সো আপনি পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখতে হবে আপনার, এবং দুঃখজনকভাবে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করার জন্য খুব বেশি প্রস্তুতি নেই বর্তমানে যারা সরকারে আছে তাদের, হয়তো বা আছে, আমি জানি না, কিন্তু এটি একটি নেসেসিটি। আপনি সংস্কারের পক্ষে কথা বলছেন বিভিন্ন সময়, কিন্তু আপনি এখন সংস্কারের বিপক্ষে কেন কথা বলছেন? না, আমি তো বিপক্ষে অতটা বলি না। আমি বলছি যে যেই চিল্লাপাল্লা করা হচ্ছে, এটা হচ্ছে চিলে কান নিয়ে গেছে টাইপের একটা বিষয়। এখন বিপক্ষে না, আবার বিপক্ষেও, মানে যেইভাবে এনসিপি, জামায়াত ইসলামী
বলার চেষ্টা করছে, বয়ান্তরিত করার চেষ্টা করছে, আমি এটার ঘোর বিরোধী। এই কারণে বিরোধী যে সংস্কারের জন্য যে জাতীয় সনদ তৈরি হয়েছে, হ্যাঁ, জুলাই জাতীয় সনদ, ভবিষ্যতের রূপরেখা, এখন এই সনদের বলা হয়েছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে, এখন সংস্কার তো কত 500 না 700 বিষয়ে সংস্কারের সাজেশন এসেছে, তাই না? এই 700 বিধানের মধ্যে 133টা বাদে বাকি সব হচ্ছে এমনিই রাষ্ট্র চাইলে করতে পারে। ওইটার মন্ত্রণালয়, ওইটার এটাকে কি বলে, সংশ্লিষ্ট দপ্তর, পুলিশ বিভাগ চাইলে করে ফেলতে পারে। ফান্ডামেন্টালি আপনার কনস্টিটিউশন চেঞ্জ করা কিছু নেই। কিন্তু যেই 133টা করার জন্য পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের ভোটাভুটি লাগবে, সেইটার জন্যই ওই 133টা বিধান, যেখানে বলা হয়েছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে এটা করতে হবে। তো সংবিধান সংশোধনের জন্য আমার ভোট লাগবে, এবং সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা, এখন তারা বসে আলোচনা করে সংস্কার করবে, জাতীয় সনদ করবে। কিন্তু আমাকে দেখেন তো, এই সনদের যেই বিধানগুলো দেওয়া হয়েছে, এর সব সনদে মাথায় রাখা হয়েছে আগামী নির্বাচনে ক্ষমতা আসতেছে বিএনপি। সো বিএনপি যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে, তার জন্য তার হাত পা এবং দড়ি বাঁধতে হবে, এবং পারলে পায়ের পাতা কেটে ফেলতে হবে, যেন ও হাসিনার মতো গতিতে না দৌড়াইতে পারে। দ্যাটস দ্য হোল কনসেপ্ট, রাইট? কিন্তু 5 বছর পরে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় এই রাষ্ট্রটা যে দক্ষিণপন্থীদের জাতাকলে পড়তে পারে, তারা ক্ষমতায় চলে যেতে পারে, যেটা এবার আমি বলি বন্দুকের গুলি কানের পাশ দিয়ে গেছে। কেন গেছে এটা প্রশ্ন করেন, আমি বলবো। তো এই রাষ্ট্র এখন সংস্কার, ভবিষ্যতের রূপরেখা, ভবিষ্যৎ তো আর 5 বছরের বিএনপি সরকার না অনলি, ভবিষ্যৎ হচ্ছে আগামী 50 বছর, 100 বছর এই রাষ্ট্র কিভাবে চলবে, কোন পথে চলবে। আমরা তো এই গণঅভ্যুত্থান তো 10 বছর পর পর হবে না, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটিস। সেই ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটিসের গভর্নমেন্টের অধীনে যে সংস্কারের দায়িত্ব ছিল, সেই সংস্কারের সমস্ত মেধা, মনন, ধারা, উপধারা কিভাবে সামনে যে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে তাদেরকে হাত পা বেঁধে আটকাতে হবে। সো নানান বিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতাকানা, সংবিধান সংস্কার পরিষদ, ন্যাশনাল কি বলে, দুদকে কার নিয়োগ হবে, মহাহিসাব রক্ষণী। কিন্তু 5 বছর পরে যদি বিএনপি ক্ষমতা থেকে না জিতে, এই দেশ যে মধ্যপন্থা সেকুলার রাষ্ট্র, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার রাষ্ট্রের বাইরে যখন নির্দিষ্ট ধর্মীয় মতবাদের রাষ্ট্রীয় শক্তি যে ক্ষমতায় আসতে পারে, সেইটা রোধ করার জন্য আপনি কোন বিধানটা এই সংস্কারে যুক্ত আছে বলেন? সেটা যদি বলেন, না 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 না, এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি একটা দেশের 51% নারীর তার প্রতি নির্যাতন, তার এগিয়ে যাওয়ার জন্য যে একটা সংস্কার কমিশন করেছিল, ওই গোষ্ঠী থেকে একদিন হুঙ্কার দেওয়া হলো, বাতিল করা হয়ে গেল। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। আপনার আগামী দিনের প্রজন্ম কিভাবে বড় হবে, চলবে না চলবে, তার জন্য আপনার দরকার হলো নিয়ম নীতি। শিক্ষা সংস্কার কমিশন করা হলো, ওই গোষ্ঠী থেকে বাতিল করে হয়ে গেল। কিন্তু বাতিল অন্যগুলো করা হয় নাই, যে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে তাকে নখ দন্তহীন একটা জিনিস বানানো। আপনি তো ধরেন না ভোট দিচ্ছেন, এখন না ভোট তো হেরে গেছে, হ্যাঁ ভোট জিতছে, তাহলে আপনি এখন হ্যাঁ ভোট জেতার পরে আপনি এখন কি বলবেন? মানে তারা মানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ ভোটে তো এই বিষয়গুলো ছিল যে হ্যাঁ ভোট জিতলে আপনি এগুলো সংসদে পাশ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। না না, দল হিসেবে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে একদিন প্রচারণা করেছে জনাব তারেক রহমান। আমি বলবো এটি সরকারের ভোটের থেকে এবং নির্বাচন পরিচালনা কমিটির ভিতরে ওই মানুষটাকে খুঁজে বের করা দরকার, যে কে দলীয় প্রধানকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মাথায় ঢুকিয়েছে যে এটাই দিতে হবে। তার মানে কি দলের ভিতরে এরকম গুপ্ত লোক আছে? এখন আমি তো বললাম, দেখুন এটার একটু ব্যাখ্যা দিতে হবে, আমি জানি না কতটুকু সময় আমি পাবো। নাও দ্য ব্যাটেল ইজ দ্য এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল, টিকে থাকার লড়াই। কি টিকে থাকার লড়াই? আজকে আওয়ামী লীগ তো নাই, শেখ হাসিনার তারেক রহমানের গভর্নমেন্ট যদি কালকে কিংবা 3 মাস পরে, 3 বছর পরে ফেল করে, এই দেশের রাষ্ট্র ক্ষমতা কার হাতে যাবে বলেন তো? বাংলাদেশই থাকবে না রাষ্ট্র ক্ষমতা, আমি যেটা বুঝতে পারছি যাদের হাতে বাংলাদেশ। এইটা আপনি সহজ করে বললেন তো, আমি আরেকটু বুঝিয়ে বলি। আজকে ভারত রাষ্ট্রের কোন আধ্যাত্মিক গুরুর রাষ্ট্র হচ্ছে ভারত রাষ্ট্র চলছে? বিজেপি সরকার ক্ষমতায়, কিন্তু বিজেপির সরকারের যে
বয়ান, তার রাজনৈতিক টিকে থাকার লড়াই এবং ভাবনাটার পেছনের মানুষটার নাম কি বলেন? আপনাকে হেল্প করি। ভগৎ সিং। ভগৎ সিং তো মারা গেছে বহুত আগে। না, তারা ওই লড়াইটাকে ওন করে। বিজেপি সরকারের প্রধানও ওটাকে যে আসলে সময় মতো এই জিনিসটাকে ওন করে এবং শ্রদ্ধা জানায় আর কি। জানাই না? জানায়। তো ভগৎ সিং হচ্ছে একটা কাল্ট। ভগৎ সিং হচ্ছে একটা স্বপ্ন যে এই রাষ্ট্র হবে ইয়ের না, এটাকে কি বলে, জওহরলাল নেহরু কিংবা মহাত্মা গান্ধীর না, এই রাষ্ট্র হবে ভগৎ সিং এর রাষ্ট্র। তো ভগৎ সিং এর রাষ্ট্র আমরা ভারতে আছে এখন, তাই তো? তো বাংলাদেশে এতদিন শেখ হাসিনা চেষ্টা করেছে এই রাষ্ট্র হবে শেখ মুজিবের রাষ্ট্র, সেটা ফেল করেছে এবং আপরুটেড হয়েছে। এখনকার এক্সিস্টিং, মানে আমি বললাম না লড়াইটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, সেই লড়াইটা হচ্ছে এই রাষ্ট্র হবে কার বলেন তো? শ্রমিক কৃষকের সেই মুক্তিযোদ্ধার হওয়া উচিত যারা আসলে 1971 যুদ্ধ করছিল। না, এই রাষ্ট্র হবে ওসমান হাদির রাষ্ট্র। ওয়েল, মানে উসমান হাদিকে তো মানে ফ্র্যাঙ্কলি খুবই বাজেভাবে একটা মানুষকে খুন করা হয়েছে, এটা ন্যায় বিচার দরকার। কিন্তু উসমান হাদিকে তো আমি আসলে সত্যি 5 আগস্টের আগে চিনি না। আমার এটা না 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 না, আপনি চিনেন না, ঠিক আছে, আপনি ভগৎ সিংকেও চিনেন না, কিন্তু ভারত রাষ্ট্র চলছে ভগৎ সিংয়ের না, মাথায় রেখে। না, হাদিকে, ওসমান হাদিকেও না, আমি বলি, লেট মি ফিনিশ। সিং এর পলিটিক্স এবং সে টোটাল ন্যারেটিভে ভগৎ সিং যেভাবে ইন্ডিয়ার রাজনীতিতে আছে বামডান মিলে, সেখানে উসমান হাদি যে রাজনীতি করতেন, মানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, তিনি যে ইসলামী জাতীয়তাবাদী যে রাজনীতি করতেন, এই রাজনীতি তো এইখানে প্রত্যাখ্যান হয়েছে বারবার, গত নির্বাচনে হয়েছে। হয় নাই। মানে আপনি বলতে চাইছেন স্টিল এই রাজনীতির ফিউচার আছে। এবং সেই রাজনীতিটা এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার গত 2 বছরে সেটা হয়েছে। আমরা এখন এইটার ফল দেখার জন্য অপেক্ষা করছি। সেই ফলটা কবে আসবে? 3 বছর পরে আসতে পারে, অথবা যদি তারেক রহমানের লিডারশিপ টিকে যায়, এই সরকার যদি টিকে যায়, হয়তো আগামী 15 বছরেও আসতে পারবে না। না আমি বলি, আমি শেষ করি। আমি কেন শুরুতে বলেছি যে এটা হলো এক্সিস্টেন্সিয়াল ফাইট। ধরেন ঢাকা শহরের 20টা আসনের মধ্যে বিএনপি পেয়েছে কত? হাফ, জামাত প্রায় হাফ, তাই তো? কিন্তু টোটাল নাম্বার অফ ভোটের ডিফারেন্স কত বলেন তো? সব আসনে 53,000। তাহলে তো ওই অর্থে কানের পাশ দিয়ে গেছে। 53,000 না? তারেক রহমানের মতো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ঢাকা 17 আসনে কত হাজার ভোটে জিতেছেন? 5,000। সো আপনি তাদেরকে নাই করে দিবেন না। হ্যাঁ, এখন ওই যে আমি বললাম যে বাংলাদেশ রাষ্ট্রের রুহুর কথা বললাম না, তারা বিশ্বাস করে এই রাষ্ট্রের রুহ হচ্ছে ইসলামিক। সেই ইসলামিক রাষ্ট্রের রুহু, রাষ্ট্রের মালিকানাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু ক্রীড়ানক কাজ করেছে। নাম্বার 1 ডক্টর ইউনূস। আমি জানি না তিনি বুঝে হোক না বুঝে হোক, তার যে ক্যাবিনেটের মধ্যেও মিনি ক্যাবিনেটটা তৈরি করেছিলেন, তার সবচেয়ে পাওয়ারফুল মানুষটা ছিল ডক্টর ফাউজুল কবির, ছাত্র সংঘের সাবেক নেতা। আরেকজন আছেন উপদেষ্টা তার, না আমি বলি, ঢাকা কলেজের ছাত্র হিসেবে তিনি যখন ছিলেন তার সহকর্মীদের, হ্যাঁ লেট মি ফিনিশ। আরেকজন আছে উপদেষ্টা, তার বাবা মুসলিম লীগের খুব বিখ্যাত খতরনাক ব্যক্তি, যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন। আমি নাম বলছি না, যাই হোক। তো এখন এই ধরনের ক্যারেক্টারগুলো আপনাকে দেখতে হবে। সো তারা মিলে এই 2 বছরে ভগৎ সিং এর মতো একটা পলিটিক্যাল কাল্ট তৈরি করার চেষ্টা করেছিলেন এবং তারা সাকসেসফুল হয়েছেন কিছুটা। সেটা হলো ওসমান হাদি তার নৃশংস হত্যাকাণ্ডের মাস দেড়েক আগে চীনে গিয়েছিলেন। সেই চীনে এসেছিলেন এই রাষ্ট্রকে ইসলামিক রুহুতে ফিরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের মনোজগতে আছেন। তিনি প্যারিস থেকে পৌঁছে গিয়েছিলেন চীনে। তাদের মধ্যে কি মিটিং হয়েছিল আমরা জানি না। দেশে আসার 1 মাসের মধ্যে ওসমান হাদি নাই হয়ে গেল বাংলাদেশের রাজনীতি থেকে। যে ওসমান হাদি যখন জীবিত ছিলেন তখন ভোট চাইতে গেলে মানুষ 3 তলার উপর থেকে ময়লা পানি ফেলত, মসজিদের সামনে নামাজ পড়ে দাঁড়িয়ে থাকতো লিফলেট নিয়ে, এবং সেই লিফলেট দেওয়ার সময় মানুষ তাকে অবজ্ঞা করে চলে যেত। বাতাসা আর মুড়ি দিয়ে ভ্যানের ওপরে শুয়ে যে রাজনীতি করার চেষ্টা করছিল, সেই ওসমান হাদি মৃত্যুর পর বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষোভ আক্ষেপের জায়গা তৈরি হলো এবং একটা পলিটিক্যাল নাম হয়ে গেল। এই নামটা করার পেছনে ইট ওয়াজ এ স্টেট মেকানিজম। সেই স্টেটের দরকার ছিল ইকুয়াল টু ভগৎ সিংয়ের মতো একটা কাল্ট তৈরি করা, যেই কাল্টের নামে
বাংলাদেশের পরবর্তী রাজনীতি হবে কোন উদ্দেশ্যে? এই যে রাষ্ট্র, তার যে রুহটা আছে ইসলামিক, সেই ইসলামিক রুহুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা পলিটিক্যাল মুভমেন্ট। আমি বলি শেষ করি, নো 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 নো, এক্স্যাক্টলি আমি 47-এ যাব, আর দ্যাটস দেয়ার টার্গেট। এবং সেই টার্গেট এখনো সক্রিয়। সেই সক্রিয়তে আপনি সো বর্তমান বিএনপির সরকার যদি ফেল করে, এর পরের স্টেপটা হবে ওসমান হাদির কাছে এই রাষ্ট্রের মালিকানা চলে যাবে, এবং সেটার জন্য তারা যা যা করা দরকার এই সংস্কারের নামে এখানে সব কিছু আছে। কিন্তু রাষ্ট্র যেন ইসলামিক স্টেটের কাছে না যায়, সেইটা আটকানোর জন্য এখানে কিচ্ছু নাই, নাথিং, কিচ্ছু নাই। একটা দুইটা দিয়েছিল যে নারীকে সংসদে আনতে হবে 5% দিয়ে, সেটা তার তো মানেই নাই। আবার দিছিল যে এটাকে কি বলে আপনার মানে যেগুলো ছিল সেগুলো তারা মানে নাই। তো এখন তারা তো কিছুই মানছে না, কিন্তু আপনি যখন এটা বলবেন যে না আমাদের আরো একটু স্ক্রুটিনাইজ করতে হবে আসলে কি হয়েছে, আমরা তো চাপের মধ্যে পড়ে অনেক কিছু, তখন বলবে যে না তুমি সংস্কার বিরোধী, তুমি সংস্কার বিরোধী। সো একদম শুরুতে বলছি যে আমি জানি না এই রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলামের হাতে যাবে কিনা পলিটিক্যাল পার্টি হিসেবে, বাট এই রাষ্ট্র ক্ষমতা ওই যে ইসলামিক রুহুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যেসব পলিটিক্যাল অ্যালায়েন্স আছে কিংবা নতুন কোনো শক্তিও তৈরি হয়ে যেতে পারে, সেটাই আলটিমেট টার্গেট। এবং সেই টার্গেটটা বাস্তবায়ন করার জন্য বিএনপির অভ্যন্তরে একটা গ্রুপ খুব শক্তিশালী ভূমিকা পালন করছে। মধ্যপন্থার রাজনীতি যেহেতু বিএনপির ভিতরে বাম ডান এগুলো থাকবে, কারা এই ভূমিকা পালন করছে একটা প্রশ্নের উত্তর যদি আপনি জানতে পারেন, যারা তারেক রহমানকে বুঝিয়ে বলছেন হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে, একদিন যে উনি বলে ফেলেছিলেন যে এই রুটটা যদি আপনি বাইর করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে হু আর অ্যালাইন্ড উইথ দ্যাট গোল, টু দ্যাট আনহোলি নেক্সাস, হু ওয়ান্টস টু ব্রিং ব্যাক দ্য বাংলাদেশ রাষ্ট্রের রুহকে ওই জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। কোনোভাবে আটলান্টিক পারের কোনো দেশ এর যুক্ত সম্পর্ক মানে কোনো রিলেশন কি আছে? আমরা যেটাকে আমেরিকা ভাবতেছি যে ইটস এ টাফ কোশ্চেন। এখন আমেরিকা আপনাকে এমন না যে আপনার অভ্যন্তরীণ রাজনীতি খুব বেশি নিয়ন্ত্রণ করে, অথবা এটা যেমন বামপন্থী হিসেবে আপনাদের একটা ধারণা আছেই যে এখানে সব নিয়ন্ত্রণ করে। আবার আমরা একসময় ভাবতাম যে মস্কো সব নিয়ন্ত্রণ করতেছে। নো, আমি সাদা চোখে দেখি না যে তারা সবই নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের কিছু ইন্টারন্যাশনাল গোল আছে। যেমন তারা যদি মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রের ভূমিকে ব্যবহার করে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করবে, আরাকান স্টেট করবে, সেক্ষেত্রে তারা দেখবে যে এই সরকার কতখানি তাদেরকে দিচ্ছে। যদি এই সরকার দেয় তাহলে তারা আর নতুন করে এখানে বিপ্লবী জামাতি সরকার কিংবা ইসলামিক সরকার তাদের দরকার নাই, কারণ তারা দেখেছে ইসলামিক সরকারের এটার ভালো না, মানে তারা এটা ব্যাকফায়ার করেছে তাদের। কিন্তু আপনাকে দেখতে হবে শুধু আটলান্টিক না, আপনাকে দেখতে হবে যে মধ্যপ্রাচ্য এখানে কি চাচ্ছে। মধ্যপ্রাচ্যের পাওয়ারফুল লিডাররা, বাংলাদেশে গত 2 বছর নট এ সিঙ্গেল ডলার পেনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে নাই, কিন্তু বাংলাদেশে গত 2 বছর সবচেয়ে বড় রেকর্ড পরিমাণ বিদেশি সাহায্য এসেছে। এই সাহায্যগুলো কোথায় গেছে, কোন কোন অর্গানাইজেশনে গেছে, কোন কোন দেশের অর্থ আছে? তুরস্ক থেকে দেখছি বেশি আসছে, তুরস্ক, কাতার, সৌদি আরব। এখন তারা আমাদের মুসলিম ভাই, আমরা সরাসরি না করতে পারি না, পয়সা আমাদের লাগবে, কিন্তু পয়সাগুলো গেছে কোন পলিটিক্যাল পার্টির? এটা বিএনপির ফান্ডে না, ওই যে বাংলাদেশ রাষ্ট্রকে ইসলামিক শিবির এবং জামাতের বিভিন্ন কার্যক্রমে তারা এই সব এনজিও গুলোর টাকা খরচ করছে। ওই যে টার্গেট একটাই, বাংলাদেশ রাষ্ট্রের রুহকে ইসলামের কাছে ফিরিয়ে দেওয়া। তো সেটার জন্য আপনি বললেন আটলান্টিক পার্ট যদি শুধু দেখেন তাহলে সেটা শুধু খোলা চোখে দেখা হয়ে যাবে। দেয়ার আর আদার অ্যাপারেটস হু আর ওয়ার্কিং এখানে। আমরা সম্প্রতি দেখলাম আমাদের আলোকচিত্রী সবারই পছন্দ শহীদুল আলম ভাইকে জামাতের সংস্কার প্রস্তাবের আলোচনায় তিনি মনে করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি সেখানে গেলেন আর কি। তো অনেকে বলছেন যে এটা আসলে ওয়াশিংটনের চাওয়া কেনা, কারণ হচ্ছে আমরা তো দেখেছি বামপন্থী লিবারেল শক্তিকে সাধারণভাবে হচ্ছে জামাতের সাথে কোনো রকমের সাধারণ সম্পর্ক, আত্মীয়তা করা, খাওয়া, চা খাওয়া, কি মঞ্চে না উঠতে দেখে, এটা আমাদের ঐতিহ্য, হেরিটেজের মতো। ফলে আমাদের একদম তো ধাক্কা খাওয়া, সেই প্রশ্নটা স্বাভাবিকভাবে আমাদের দিক থেকে উঠেছে প্রবলভাবে। সেখানে উনি একটি বক্তব্য যদিও দিয়েছেন, কিন্তু অনেকেই সন্তুষ্ট না। সেটার সাথে অনেকে যুক্ত করে দেখছেন যে আসলে আটলান্টিক পাড়ের সাথে আপনি যেটা বলেছেন খুবই যথাযথভাবে, যে তুরস্ক এবং ইরানকে যারা আক্রমণ করছে বা ইরানকে যারা বেস দিয়েছে,
তাদের সাথে একটা নেক্সাস আছে, সম্পর্ক আছে, এবং এই কারণে ইরানে এত বড় আক্রমণ হলো, এখানে ইসলামপন্থী দলগুলো, কেন বিশেষ আপনি করে কি জামাত আপনি কি ইসলামের, শহীদুল আলমকে আমেরিকান এজেন্ট বলে দাবি করছেন? অ্যাবসলিউটলি নট। এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার বলার উদ্দেশ্যও তা না, কিন্তু এটা ফ্রেমিং হচ্ছে যে এই ওকে, উপস্থিতিগুলো দেখুন মানে আমি বলি আমরা খুব থিন লাইনের মধ্য দিয়ে হাঁটছি। হ্যাঁ, ব্যক্তি শাহেদ আলমের সাথে কিন্তু জামায়াতে ইসলাম, এনসিপির টপ লিডারশিপের খুবই ভালো যোগাযোগ। আমি অস্বীকার করি না, আমার সাথে আওয়ামী লীগের অনেক মানুষেরও যোগাযোগ, কারণ আমি যেহেতু রাজনীতি করি এবং রাজনীতির গতিপ্রবাহ আমাকে দেখতে হয়, সুতরাং আমার সাথে সব সেকশনের মানুষের যোগাযোগ রাখতে হয়। তো সেই জায়গা থেকে এটাও তো একটা চ্যালেঞ্জ যে আমি যেই শক্তিকে আমি অস্বীকার করতে পারছি না, কারণ আমি তো নির্মূলের রাজনীতির প্রবর্তক নই। আমি আস্থায় নিয়ে সিচুয়েশন নিয়ন্ত্রণে রাখার রাজনীতির প্রবর্তক। সো আপনি যদি আস্থায় নিতে চান কাউকে, আপনি যদি আপনার ঘরের দুয়ার সব বন্ধ করে ফেলেন একটা মানুষের, তাহলে তো সে আপনার সব কিছুকে ধ্বংস করার চেষ্টা করবে। আপনার মোটরসাইকেল আঘাত করবে, আপনার গাড়িতে আঘাত করবে। কিন্তু আপনি যদি বাইরে বেরিয়ে তার পিঠ চাপড়ে দেন এবং বলেন যে তোমার ঠিক আছে, তোমার বাসায় একদিন আমি খাবো, তো তার তো ওই জায়গাটা তৈরি হয় যে না ঠিক আছে, একটা সম্পর্ক, টকিং টার্মস তো আছে আমার সাথে, যেটা আওয়ামী লীগের ছিল না বলেই এই যে বিভেদ এবং হ্যাঁ নাহিদের বাসায় কিংবা হ্যাঁ জামাতের আমিরের তো বাসায় বিএনপি তো আর নির্মূলের রাজনীতি করছে না। কিন্তু ওই যে বললাম শহীদুল আলম কেন জামায়াত ইসলামের প্রোগ্রামে গেছে, এটা নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় আমি অতটা নেতিবাচকভাবে দেখি না। এই কারণে দেখি না, শহীদুল আলম আবার ওই ব্যক্তি যিনি জামায়াত ইসলামের নারী কিংবা অন্যান্য বিষয়ে যখনই কথা আসছে হি রেজ দ্য ফ্ল্যাগ। এখন সংস্কার প্রশ্নে তাদের কিছুটা মানে সরল বিশ্বাসের জায়গা থেকে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু আমি যেই রাজনীতির নেক্সাস কিংবা এক্সিস্টেন্সিয়াল থ্রেড এবং বার্ডস আই ভিউ থেকে বাংলাদেশের পলিটিক্স এবং পরবর্তী গতিপ্রবাহ দেখতে পাই, সেখানে আমার এত মানে পুতু করার সুযোগ নাই। আমাকে একটু টাফ হতে হবে, আপনাকে পজিশন নিতে হবে। হ্যাঁ, আমার পজিশন নিতে হবে, এবং সেটা আমি বরাবরই করেছি। আই টুক পজিশন অ্যাজ এ অপিনিয়ন লিডার হিসেবে আমি বলছি নো, এইভাবে হবে না, এইভাবেই হতে হবে। আপনি আদর্শের পজিশন একদম। তো সেই জায়গায় আমি শেষ করি না এটা, সেটা হলো যে তো সেই জন্য শহীদুল আলম যেতে পারেন জামাত শিবিরের প্রোগ্রামে, আমিও যেতে পারি, অসুবিধা নাই। ওই একটাই উদ্দেশ্য, সেটা হলো তাদের পিঠে হাত রাখা এবং ওই টকিং টার্মসটা, দরজাটা খোলা রাখা, যেন তারা বিপদগামী না হয় এবং যাওয়ার আগেই যেন আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। এমন তো হতে পারে যে তারাও মিসগাইডেড, মিসহ্যান্ডেলড বাই দ্য, এটাকে বলে কি, ওই নানান রকম প্রতিক্রিয়াশীল অ্যাপারেটাস দিয়ে। তো তাদেরকে বোঝানো যে না, তোমরা যেটা করতেছো এটা ঠিক না, আমরা তো তোমাদেরই পাশে আছি, তোমাদের থাকতে চাই। এখন জামাতকে তো আর শিবিরের এত অচ্যুত হিসেবে আমরা দেখলে তো আমার রাষ্ট্রের বিষয়কে একেবারে অবজ্ঞা করা হবে। ইটস এ পার্ট অফ দ্য বাংলাদেশ। তো সেই হিসেবে গিয়েছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেলতে পারলে এই সরকারকেও ফেলা যাবে। ওইটাকেও আমি পজিটিভলি দেখি। এই কারণে উনি হয়তো এটাই বলার চেষ্টা করেছেন যে তোমরা এই জুলাই সনদের নামে যেসব আলোচনা হচ্ছে, সংস্কার হচ্ছে না বলে এত বেশি মানে উদ্গ্রীব হবার প্রয়োজন নেই, এবং আরেকটা বিপ্লবের প্রস্তুতি নেওয়ারও প্রয়োজন নেই, গণঅভ্যুত্থানেরও প্রয়োজন নাই। কারণ 5 বছর পর তো আমার নির্বাচন হচ্ছে। আমি যদি জনগণ এই সরকার যদি তার ওয়াদা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না করে, গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে কি হবে? শেখ হাসিনাকে তো আমরা ফেলতে পেরেছি, তাহলে এই সরকারকে তো ফেলা যাবে। সুতরাং ওকে, ডোন্ট বি সো এক্সাইটেড এবং ডোন্ট বি সো অ্যাডামেন্ট, বরঞ্চ নিয়মতান্ত্রিক রাজনীতি করো। সেই কারণেই আমি পজিটিভ ওনার এই বক্তব্য এবং ওনার যাওয়াটাকে আমি ইতিবাচকভাবে দেখি। বা আমাকেও যদি কেউ ডাকে আমি যাবো, কোনো সমস্যা না। উইন্ডো খোলা রাখা দরকার। আপনার কাছে আমরা শেষ প্রশ্ন দেব, আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। ফ্যাসিবাদ আসলে কি আটকালো সংবিধান দিয়ে? হিটলারের নাৎসিবাদ এসেছে সেই জায়গায়, বা জার্মানির সংবিধান তো পুরা ইউরোপের তুলনায় অনেক ভালো উন্নত গণতান্ত্রিক সংবিধান ছিল। ফ্যাসিবাদ কি আসলে আইন কানুন দিয়ে আটকানো সম্ভব? কেউ যদি ফ্যাসিস্ট হইতে চায়, এটা আপনি সংবিধান দিয়ে কিভাবে আটকাবেন? তাহলে এই যে সংস্কার, অনেক কিছুর পরিবর্তন, এই যে প্রশ্ন উঠতেছে, মানে সেইটা আসলে কেন? এখন দেখেন, দুটি শব্দ আছে, একটা হলো যে ফ্যাসিজম, ফ্যাসিবাদ এবং মাফিয়া তন্ত্র, দুটির মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছি এবং সেভাবেই ট্রিট করেছি, কেননা ফ্যাসিস্ট রাষ্ট্র পরিচালনার উন্নততম উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছিল হিটলার। হ্যাঁ, তার নিজের কথায় যেভাবে বলবে সেভাবে তার সমস্ত রাষ্ট্রযন্ত্র মার্চ করবে, মৃত্যুর সম্মুখীন হবে এবং
তার রক্তই যে সবচেয়ে ধলা রক্ত, সবচেয়ে ইউরোপিয়ানদের মানে লিডারশিপ এস্টাবলিশ করার জন্য সকল ভূমি সাম্রাজ্য দখল করার যে মনোবৃত্তি, সেটাই হচ্ছে ফ্যাসিজম। হ্যাঁ, সেই একই জুতাটা পড়েছিল ইতালির মুসোলিনি, কারণ তার মনে হয়েছিল যে ইটালি রোমান সাম্রাজ্যের যে অভিভাবক, সেই অভিভাবক হিসেবে আমরা কেন গৌণ থাকব, আমরাও এই ইউরোপের অর্ধেকের ভাগ নিব। সুতরাং আমার রক্তটাও হচ্ছে পিওর রক্ত, এবং সেটা করার জন্য তিনি যেই রাষ্ট্রতন্ত্র তৈরি করেছিলেন, মাফিয়াদের রাজত্ব তৈরি করেছিলেন। হ্যাঁ, তো সেটা আমরা বলি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, এবং শেখ হাসিনাকে আমরা ওইভাবেই ট্রিট করি। কিন্তু আমি দেখি শেখ হাসিনা অনেক বেশি মাফিয়া ছিলেন, যেই মাফিয়া তার নিজের বিচার বিভাগ, পুলিশ বিভাগ, ছাত্রলীগ এবং প্রশাসন, কালচারাল অঙ্গনের অনেক মানুষকে তিনি নিয়ন্ত্রণ করে একটা সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো জায়গা খালি রাখেন নাই। কারণ তার সমস্ত দুয়ার যেখানেই যাবে সেখানেই তার নিজের লোকজন করে একটা মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা তিনি করেছিলেন। সুতরাং রাষ্ট্র ফ্যাসিস্ট হওয়ার জন্য কোনো বিধান সংবিধানে হয় নাই। সংবিধান দিয়ে কোনো রাষ্ট্র ফ্যাসিজম হয় না। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের নামও ডেমোক্রেটিক রিপাবলিক অফ উত্তর কোরিয়া। ডেমোক্রেটির বিন্দু পরিমাণ কিছু নেই, কিন্তু রাষ্ট্রের নাম হচ্ছে ডেমোক্রেটিক কোরিয়া। পৃথিবীর সবচেয়ে সভ্য গণতান্ত্রিক দেশটির কোনো সংবিধান নেই, ইংল্যান্ড, কোনো লিখিত সংবিধান নেই। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তো আমি বলি হচ্ছে, মাফিয়া বলুন আর ফ্যাসিস্ট রাষ্ট্র বলুন, ফ্যাসিস্ট বলুন, এটি একটি জুতা। এই জুতার মধ্যে যে পা দিবে সেই ফ্যাসিস্ট হবে। জুতাটা কেমন? ওই যে কিছু প্যারামিটার্স আছে, আপনি বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি আপনার দলীয় লেঠেল বাহিনীকে কিভাবে জনগণের বিরুদ্ধে ছেড়ে দিবেন, পুলিশকে কিভাবে দলীয় পোশাক থেকে বেরিয়ে নির্যাতন করবেন, চোখের সামনে অগণিত মানুষকে হত্যা করবেন। কেন? ওই যে আপনার রক্তটাই পিওর। আপনি ৭১ বিশ্বাস করেন বলে আপনার রক্তটাই পিওর। আপনি শেখ মুজিবের কন্যা বলে আপনার রক্তটাই পিওর। জয় বাংলার বাদে অন্য সব কিছুই আমার এই রাষ্ট্রের কোনো অধিকার নেই। ইয়েস, এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্র আমার বাবার, আর কারণ না। এই যে মনোবৃত্তি, এটাই একটা জুতা। এটাই যদি আপনি পরেন তাহলে আপনি ফ্যাসিস্ট। সেই জুতার মধ্যে এটা কিন্তু বলে না এই সংবিধানে যে তুমি এইভাবে রাষ্ট্র চালাও। রাষ্ট্র বলেছে সাম্য, মৌলিক মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, আমাদের সংবিধান যতই পরিবর্তন হোক, এগুলো তো আছে, তাই না? সরকার তুলে দিকে এই বিষয়গুলো তো ছিলই, তাই না? তো এখন তারেক রহমান কোনোভাবেই যদি ওই জুতা না পরেন, তাহলে এই প্রচলিত সংবিধান ওয়ান অফ দ্য ফাইনেস্ট সংবিধান অন আর্থ আমরা বলবো না। ফ্যাসিস্ট হইতে গেলে যেসব রেটরিক, হিস্ট্রি, যেসব বিষয়গুলো থাকতে হয়, বিএনপির পক্ষে সেগুলো দাবি করাও কঠিন। অ্যাবসলিউটলি নট। আপনি দেখেন না, গত ৪০ দিনের সরকারে কয়দিন আপনি জিয়াউর রহমানের নাম শুনেছেন? না। কয় জায়গায় আপনি জিয়াউর রহমানের ছবি পোস্টার দেখেছেন? ব্যক্তি খালেদা জিয়ার মতো এত হাইটের একজন নারী, তার বাংলাদেশের ইতিহাসে, সাউথ এশিয়ার ইতিহাসে এত বড় বৃহত্তর জানাজা হয়নি। কয়দিন নির্বাচনী প্রচারণায় বলেছেন যে আমার মা ছিল এই, আমার এই ছিল এই, আমার মা দিকে তাকাই হলো আমাকে ভোট দেন। আজকেও যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, ওকে ফাইন, দু একবার যে আসছে না তা না, দিস ইজ ভেরি নর্মাল। আপনি কোন জায়গায় পোস্টার দেখেছেন যে তারেক রহমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ নায়ক, দেশের সার্বভৌমের অধিকারী জননেতা তারেক রহমান পোস্টার দেখেছেন কিনা আপনি? সো দ্য মর্নিং শোজ দ্য ডেজ। বাংলাদেশের কোন রাষ্ট্রের প্রধান এসেছিল যার দিকে আপনি যে গাড়ির কাছে যে সালাম দিলে পিএম ভাইয়া কেমন আছেন এবং সে সালামের উত্তর দিচ্ছে, এটা দেখছেন কিনা? তো এই লোকের পক্ষে ফ্যাসিস্ট হওয়া সম্ভব? মানে আমি বলছি, যদি না মিরাকাল হয়। এখন যদি কোনোদিন হয়ে উঠেন তাহলে আমরা সবাই মিলে আবার তার বিরুদ্ধে বলবো, কিন্তু যতক্ষণ না হয়ে উঠছেন তাকে তো এই সাহায্য করাটাই তো আমাদের নৈতিক পবিত্র দায়িত্ব। আদারওয়াইজ তিনি ফেল করলেই তো পরের দিন এই রাষ্ট্র হবে ভগৎ সিং এর রাষ্ট্র, ওসমান হাদির রাষ্ট্র। আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ শাহিদ আলম আপনাকে। আমরা আশা করব আমাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবেন না, জনগণের উপরে নিপীড়ন, নির্যাতন চালাবেন না, জনগণের গণতান্ত্রিক যে অধিকার আছে সেগুলো সমন্বিত রাখবেন। সবাইকে ধন্যবাদ।